আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাস কার্যক্রমে। আমি আব্দুল্লাহ শরীফ, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। প্রত্যেককেই গত দিনগুলোর মতো আজকে এই অনলাইন ক্লাস কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দ্বিতীয় বর্ষের আবারও সে অনলাইন ক্লাস কার্যক্রমে যাচ্ছি ঢাকা কলেজ ইতিহাস বিভাগের পক্ষ থেকে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মঠতন্ত্র বা সন্ন্যাসবাদ। মূলত এই বিষয় নিয়ে আলোচনা করবার আগে বর্তমান সময়ে যে সংকটকালীন সময়, অর্থাৎ করোনার যে সংকটকালীন সময়, সেই বিষয় নিয়ে একটু সচেতনতামূলক কিছু বলার চেষ্টা করছি। আমরা সবাই জানি যে সামনের 2 থেকে 2.5 মাস বা 3টে মাস শীত থাকবে। তো শীত ব্যাপারটা এরকম যে করোনার সময় এই শীতের প্রকোপ যখন বেশি হয় তখন করোনা প্রকোপটাও কিন্তু বেড়ে যায়। তো এটাই বিজ্ঞানীরা বলছেন বা যারা কিনা স্বাস্থ্য বিষয় মানে জানেন তারাই এই বিষয়ে প্রেডিকশন করছেন। তো আসো আমরা একটা বিষয় একটু খেয়াল রাখি যে যেহেতু শীতের সময়টা করোনার জন্য খুবই আশঙ্কাজনক, তো আমাদের সবারই উচিত যে এই সময়টাকে আমাদের একটু গুরুত্বের সাথে নেয়া। বাসায় যারা বয়োজ্যেষ্ঠ আছে, বাসায় যারা ছোট ভাই বোনেরা যারা আছে তাদের দিকেও একটু খেয়াল রাখা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজের দিকে একটু খেয়াল রাখা, কারণ আমরা যদি নিজেরাই সুস্থ না থাকতে পারি তাহলে আমরা কিন্তু অন্যকে বা অন্য যারা আছে বাসায় বাসা বাড়িতে তাদেরও খেয়াল রাখতে পারবো না। তো এজন্য বলছি যে সকলের উচিত আমাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সাথে সাথে এই পড়াশোনার বিষয়টি অর্থাৎ অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে যুক্ত থাকা। মনে রাখতে হবে আমরা শিক্ষক যারা আছি তারাও কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়ছে। অনেকের খুব নিকট আত্মীয় এই পৃথিবী ছেড়ে চলে গেছে এই করোনার কারণেই। তো সবারই মানসিক অবস্থা খুব একটি ভালো তা কিন্তু নয়। তো আমাদের অনেক ছাত্রও আছে যারা কিনা করোনা আক্রান্ত হয়েছে। তবে আশার কথা হচ্ছে যে আমাদের অনেক ছাত্র এবং শিক্ষকও এই করোনা আক্রান্ত হওয়ার পরেও খুব সাহসের সাথে এবং চেষ্টার সাথে তারা এটা মোকাবেলা করতে পেরেছে এবং তারা রিকভারি করতে পেরেছে। তো এই জন্য সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করা উচিত আমাদের সবারই। তো এজন্য বলছি যে একটু সচেতন থাকতে হবে আমাদের এই শীতের সময়টাতে, করোনার যাতে সংকটটা যাতে তীব্র থেকে তীব্রতর না হয়। সবকিছুই আমাদের হাতে, কারণ আমরাই পৃথিবীটা চালাচ্ছি, আমরাই পৃথিবীর শাসক বলা যায়। তো ঠিক আছে, শুরু করি আজকের আলোচনা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মঠতন্ত্র বা সন্ন্যাসবাদ। তো মধ্যযুগে ইউরোপের ইতিহাসে মঠতন্ত্র খুবই আলোচিত একটি বিষয় এবং দেখা যাচ্ছে যে খ্রিস্ট ধর্মের প্রচার ও প্রসার যে সকল প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা পালন করেছিল, আবারও বলছি শব্দটি, খ্রিস্ট ধর্মের প্রচার এবং প্রসার এই দুটো বিষয়ের কারণে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানগুলো বিশেষ ভূমিকা পালন করে। তার মধ্যে অন্যতম ছিল এই মঠ। তো বলা হচ্ছে যে এই মঠ বা সংঘ যেটা ছিল, এই মঠকে কেন্দ্র করেই মধ্যযুগের সন্ন্যাসীদের যে বিশেষ জীবনযাপন এবং কর্মপদ্ধতি গড়ে উঠেছিল তাই ছিল হচ্ছে মঠতন্ত্র। বা আমরা মঠতন্ত্র বা সন্ন্যাসবাদকে ইংলিশে যেটাকে বলছি, বা মঠতন্ত্রকে যেটা আমরা সন্ন্যাসবাদ বলছি তাকে আমরা ইংরেজিতে বলছি মোনাস্টিসিজম। আবারও বলছি মোনাস্টিসিজম নামেও এটি পরিচিত। তো যাজকতন্ত্রের মতোই একটি ভিন্ন সংগঠন হিসেবে গড়ে উঠেছিল এই মঠতন্ত্র। এবং দেখা যাচ্ছে যে প্রকৃতপক্ষে সন্ন্যাসবাদ বা মঠতন্ত্র ছিল ধর্মকেন্দ্রিক একটি জীবন দর্শন। আচ্ছা, তো এই মধ্যযুগের
সমাজ ও সংস্কৃতি বিকাশে মঠতন্ত্র বা সন্ন্যাসবাদ বা যাজকতন্ত্র যেটা মতো করে আদলে যেটা তৈরি করা, তার অবদান ছিল এই সমাজে অপরিসীম। এবার আসা যাক মঠতন্ত্রের সংজ্ঞা বা ডেফিনেশনটা কিভাবে আমরা তুলে ধরতে পারি বা লেখার খাতায় লিখতে পারি। সাধারণ অর্থে সন্ন্যাসবাদ বলতে মঠ ও সন্ন্যাসীদের সঙ্গে সম্পর্কিত এমন একটি জীবন, মানে যেই ব্যবস্থাকে বোঝায় যারা নির্জনে জীবনযাপন করে এবং নিজেদেরকে আরাধনা ও প্রার্থনায় নিমগ্ন রাখে। অর্থাৎ নির্দিষ্ট একটি স্থানে তারা জীবনযাপন করে এবং নিজেদের আরাধনা বা প্রার্থনায় তারা নিমগ্ন থাকে। এবং ঐতিহাসিকভাবে এই সন্ন্যাসবাদ বলতে ধর্মীয় কারণে সংসার ত্যাগী ব্যক্তিদের এক ধরনের জীবন পদ্ধতিকে বোঝায়, যা মধ্যযুগে খ্রিস্টান চার্চে গড়ে উঠেছিল। এবং কঠোর সংযম বা তপস্যার যে পদ্ধতি, অর্থাৎ কঠোর সংযম অর্থাৎ নিজেকে সংযম করা কঠিনভাবে, সেটাকে বলা হচ্ছে যে কঠোর সংযম বা তপস্যার যে পদ্ধতি খ্রিস্টান চার্চে অনুষ্ঠিত হয়েছিল, তাই ছিল হচ্ছে সন্ন্যাসবাদ বা মোনাস্টিসিজম বা মঠতন্ত্র। সন্ন্যাসবাদ স্বাভাবিকভাবেই সংসার ত্যাগী তত্ত্ব হতে উৎপত্তি, অর্থাৎ যেই ব্যক্তি সংসার ত্যাগ করে একটি নির্দিষ্ট স্থানে নির্জনে প্রার্থনায় নিমগ্ন থাকবেন, তাদের উদ্দেশ্যে এটি প্রযোজ্য। তো তপস্যার দার্শনিক ভিত্তি হচ্ছে এমন এক ধরনের বিশেষ বিশ্বাস যে বস্তুই হচ্ছে কুপবৃত্তির আশ্রয়স্থল। তাই বস্তুর সঙ্গে সর্বপ্রকার সম্পর্ক পরিহার করতে হবে। এসব চিন্তা ভাবনা যাদের মধ্যে জেগেছিল তারা খ্রিস্টান ধর্মের লৌকিকভাবে পরিত্যাগ করতে চেয়েছিল। এসব পরিত্রাণের জন্য এবং লোকালয় হতে এসব লোকালয় থেকে পরিত্রাণের জন্য লোকালয় হতে বহুদূরে মরুভূমি, বন জঙ্গল অথবা দুর্গম পাহাড় পর্বতে একাকী বসবাস করতে থাকে এবং নিজেদেরকে আরাধনা এবং অনুশোচনায় নিমগ্ন রাখত। তো একটি বিষয় তো পরিষ্কার যে সন্ন্যাসবাদ হচ্ছে তাই যেই ব্যক্তি সংসার ত্যাগী, শর্ত নাম্বার 1। শর্ত নাম্বার 2 হচ্ছে যেই ব্যক্তি নির্জনে একাকী নিমগ্ন অবস্থায় থাকতে পারবে। এবং বলা হচ্ছে শর্ত নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে যে এই ব্যক্তি নির্জনে একাকী প্রার্থনায় নিমগ্ন থাকবে। এবং শর্ত নাম্বার 4 হচ্ছে যে বস্তু যা কিনা তার কুপবৃত্তির আশ্রয়স্থল তা পরিহার করতে পারবে, অর্থাৎ লোকালয় এবং লৌকিক যত রকমের কাজ আছে তা থেকে নিজেকে পরিত্রাণ করবে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে মরুভূমি, বনজঙ্গল বা দুর্গম পাহাড় পর্বত এখানেও কিন্তু তারা একাকী বসবাস করতে পারত এবং অনুশোচনায় তারা নিমগ্ন থাকতো, প্রার্থনায় তারা আরাধনায় তারা নিমগ্ন থাকতো। অবশ্য প্রথম দিকে তারা পৃথকভাবে একাকী বসবাস করলেও শীঘ্রই তারা একত্রে বসবাসের উপকারিতা উপলব্ধি করে। এজন্য তারা বহু আশ্রম বা মঠ, যাকে বলছি আশ্রম বা মঠ নির্মাণ করে সেখানে একতাবদ্ধ হয়ে প্রার্থনা এবং একটি সম্প্রদায় হিসেবে শিক্ষা লাভ এবং কাজ করত। এবার আসা যাক যে তাহলে এবার আসা যাক যে সন্ন্যাসবাদের পটভূমি এবং বিকাশের কারণই বা কি ছিল। তো মঠতন্ত্র বা মোনাস্টিসিজম শব্দের উৎপত্তি হচ্ছে মঙ্ক শব্দটির ব্যবহার করে। মঙ্ক শব্দটি এসেছে গ্রিক শব্দ মোনাকোস হতে। মোনাকিস অর্থ হচ্ছে নিঃসঙ্গ। ধর্মীয় প্রেরণায় সংসার ত্যাগী ও কৃচ্ছতা সাধনকারী সন্ন্যাসীদেরকেই পরবর্তী সময় মঙ্ক বলা হতো। কিন্তু মঠ জীবন তথা সাধনকারী সন্ন্যাসীদেরকে পরবর্তী সময় মঙ্ক বলা হতো। কিন্তু মঠ জীবন তথা সন্ন্যাসবাদের ধারণা খ্রিস্ট ধর্ম প্রচারের বন এশিয়া তথা প্রাচ্যের দেশগুলোতে প্রচলিত ছিল। হিন্দু ধর্মের প্রচলিত সনাতন এ প্রসঙ্গে উল্লেখ করা যায় ভারত, চীন ও মিশর 3য় শতকে সন্ন্যাসবাদ আবির্ভূত হয়। তবে
খ্রিস্ট ধর্মের সংসারত্যাগী সন্ন্যাসীরা মঠ, আবার বলছি, খ্রিস্ট ধর্মের সংসারত্যাগী সন্ন্যাসীরা মঠ নামক একটি সংঘ এবং এর কর্মকাণ্ড জীবনধারা পরিচালনা করতে বলেই এটি মঠতন্ত্র বা সন্ন্যাসবাদ নামে এটি পরিচিত ছিল। রোমান সাম্রাজ্যের পতনের যুগে, আবার বলছি, রোমান সাম্রাজ্যের পতনের যুগে সামন্ততন্ত্রের মতোই মঠতন্ত্র বা সন্ন্যাসবাদ গড়ে উঠেছিল। রোমান সাম্রাজ্যের পতনের প্রাককালে সমগ্র ইউরোপবাসী যে প্রচন্ড নৈতিক অবক্ষয় ঘটে তা থেকে আত্মার মুক্তি ও ঈশ্বরের সান্নিধ্য, আবার বলছি, যে নৈতিক অবক্ষয় ঘটে তা থেকে আত্মার মুক্তি এবং ঈশ্বরের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে এই মঠ বা সন্ন্যাসবাদ বা মঠতন্ত্র গড়ে ওঠে। প্রথম দিকে এই মঠগুলো ত্যাগ ও সেবার প্রতীক হিসেবে গড়ে উঠেছিল, তবে পরবর্তীকালে মঠসমূহ এই আদর্শ হতে বিচ্যুত হয়েছিল মঠতন্ত্র থেকে। অর্থাৎ প্রথম দিকে যেই এসেন্স নিয়ে, যে স্পিরিট নিয়ে এই মঠ তন্ত্র বা সন্ন্যাসবাদ গড়ে উঠেছিল, সেই স্পিরিট পরবর্তী সময়ে এই মঠসমূহে ছিল না। এই মঠসমূহ পরবর্তী সময়ে মানে নৈরাজ্যের সৃষ্টি হয়। ঠিক আছে, তো উৎপত্তির পেছনে তৎকালীন সময়ে কয়েকটি বাস্তব কারণ লক্ষ্য করা যায়। এই বাস্তব কারণগুলো নিয়ে একটু এখন আলোচনা করি তোমাদের সাথে। খ্রিস্টীয় 5 শতকে, কত 5 শতকে অর্থাৎ 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের চূড়ান্ত পতনের অনেক পূর্ব হতেই রোমান সাম্রাজ্য তথা সমগ্র ইউরোপব্যাপী প্রচন্ড অবক্ষয়ের সূচনা হয়। এই অবক্ষয় শুধু যে নৈতিক ক্ষেত্রে সংঘটিত হয়েছিল তা কিন্তু নয়, বরং রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদিতে প্রায় সকল ক্ষেত্রেই এই অবক্ষয়ের সূচনা হয়েছিল। তো এই সময়ে রাষ্ট্র ও সমাজের নিয়ন্ত্রণ শক্তি হিসেবে বিশেষ করে রোমান সম্রাট পরিষদ বর্গ, সেনাপতি, দাস মালিক এবং সামন্ত প্রভুরা এমন ভাবে বিলাসে মত্ত হয়ে ওঠে, ভোগ বিলাসে মত্ত হয়ে ওঠেন, এর সাথে সমাজ ও রাষ্ট্রের স্বাভাবিক স্থিতিশীলতা একেবারেই বিনষ্ট হয়। তো বলা হচ্ছে যে এই যে নৈতিক অবক্ষয়ের সাথে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই তিনটা ক্ষেত্রেই সহ প্রায় প্রতিটি ক্ষেত্রে অবক্ষয়ের সূচনা হয়, যা প্রতিফলিত হয় বিশেষ করে কোথায়? রাষ্ট্র ও সমাজের নিয়ন্ত্রণ শক্তি বলে বিশেষভাবে পরিচিত যে রোমান সম্রাটের পরিষদ বর্গ, সেনাপতি, দাস মালিক, সামন্ত প্রভু, এই প্রত্যেকটি ক্যাটাগরিতে দেখা যাচ্ছে ভোগ বিলাসে এরা মত্ত হয়ে ওঠে এবং সমাজ এবং রাষ্ট্রের মধ্যে যে একটা স্বাভাবিক স্থিতিশীলতা তা একেবারে ভেঙে পড়ে। জনগণের উপরে কর ভার সহ নানা রকমের অশুভ প্রতিক্রিয়া পড়ে। কেউ কেউ প্রতিবাদ করলেই তাদের উপর নেমে আসতো সীমাহীন নির্যাতন এবং জনগণের উপরে শাসক বর্গের এ ধরনের অত্যাচার ও নিপীড়নের মাত্রা দিন দিন বাড়তে থাকে। তাহলে একটি বিষয় ক্লিয়ার যে খ্রিস্টীয় 5 শতকে রোমান সাম্রাজ্যের চূড়ান্ত পতনের অনেক পূর্বে রোমান সাম্রাজ্য সহ টোটাল ইউরোপে এই অবক্ষয়টা স্টার্ট হয়। পরবর্তী বিষয় নিয়ে কথা বলি। শাসক কর্তৃক জনগণকে শোষণ ও নির্যাতন এবং তাদের উপরে করের যে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছিল, শাসকরা যখন প্রচন্ড বিলাসিতায় নিমগ্ন, ঠিক সেই সময় রোমান জনগণ চেয়েছিল যে এই বিপর্যয় থেকে বেরিয়ে আসতে, আর তা হচ্ছে কি বর্বরদের আক্রমণ। মানে এর পরেও যে বেরিয়ে আসার চেষ্টা করেছিল তাও প্রতিহত হয়েছিল কাদের দ্বারা? বর্বরদের আক্রমণ। ক্রমাগত বর্বর আক্রমণে রোমান সাম্রাজ্যের জনগণ চরমভাবে অসহায় বিপর্যস্ত হয়ে পড়ে। বর্বর আক্রমণকারীরা হত্যা, ধ্বংসযজ্ঞের পাশাপাশি ব্যাপক লুটতরাজ শুরু করে এবং আক্রমণকারীদের হাত থেকে জনগণকে রক্ষা করতে এ সময় শাসকবর্গ কিন্তু আসেনি। অর্থাৎ দেশীয় শাসকবর্গ এবং আক্রমণকারীর যে বর্বরদের নিকট বাধ্য হয়ে অসহায় আত্মসমর্পণে পরিণত হয় এদের। তো পরবর্তী পয়েন্টে যেটা বলবো যে 4 এবং 5 শতকে বর্বরদের আক্রমণের ফলে সন্ন্যাসবাদ গতিশীল হয়ে ওঠে। এই সময়ে দেখা যাচ্ছে যে ঠিক এই সময়ে যে অন্য যে অসভ্য উপজাতি রোমান সাম্রাজ্যের বহু অংশে অতর্কিত আক্রমণ করে এবং অনেক জায়গা দখল করে নেয়, তাদের এই দেখা যাচ্ছে যে এই নিরাপদে মানুষের অনেকেই সে সময় হাঙ্গামা এবং গোলযোগ হতে রক্ষা পাবার উদ্দেশ্যে ও নিজেদের নিরাপত্তার প্রয়োজনে আশ্রমের ধর্মীয় পরিবেশে আশ্রয় গ্রহণ করে।
তো দেখা যাচ্ছে কি যে এই যে বর্বরদের একে তো সম্রাট এবং বিভিন্ন এই তার যে অধীনস্থ যে সমস্ত কর্মচারী যারা ছিল তাদের দ্বারা যে বিভিন্ন রকম করারোপ বা কর আড়াই, বিভিন্ন শোষণ, নিপীড়ন, নির্যাতন, এর পাশাপাশিও যেটা ছিল যে বলছিলাম যে বর্বরদের আক্রমণ। তো এই পর্যায়ে এসে তারা বাধ্য হয় যে আমাদের এমন একটা পরিবেশ দরকার যেখানে নিরাপত্তা দিতে পারবে, এমন একটা পরিবেশ দরকার যেখানে রক্ষা পাওয়া যাবে। ঠিক এই কারণেই দেখা যাচ্ছে যে তারা এই আশ্রমে যে ধর্মীয় পরিবেশ সেখানে তারা আশ্রয় গ্রহণ করে। চতুর্থ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খ্রিস্টীয় 4 শতকে রোমান সাম্রাজ্যের অর্ধ পৌত্তলিকতা এবং অর্ধ খ্রিস্টান ধর্মীয় এর বিরুদ্ধেই মূলত সন্ন্যাসবাদের অভ্যুদয় ঘটে। অর্থাৎ অর্ধ পৌত্তলিকতা মানে কিছু জিনিস ধর্মের মধ্যে কিছু অধর্ম, অর্ধ খ্রিস্টান ধর্মীয় মানে কিছু জিনিস ধর্মের বাকিটা অধর্ম, যা কিনা ধর্মের সংশ্লিষ্ট নয়। এদের বিরুদ্ধেই মূলত এই সন্ন্যাসবাদ বা মোনাস্টিসিজম বা মঠতন্ত্র স্টাবলিশ হয়। ঠিক এই সময় দেখা যাচ্ছে যে যাজকদের মধ্যে পার্থিব জীবনের প্রতি আগ্রহ দেখা যায় এবং আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন যাজকেরা মানে লোকেরা যাজকদের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে এবং নির্জন স্থানে ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রয়াসী হয়। সম্পদ, বাড়িঘর, আপনজন পরিত্যাগ করে দারিদ্র বরণ এবং তপস্যা চর্চা, কৃচ্ছতা সাধন ও নিরাপত্তার মধ্যে জীবনযাপন করাকে তারা মানে এটাকে কৃত পাপের প্রায়শ্চিত্ত, আবার বলছি কৃত পাপের প্রায়শ্চিত্ত এবং প্রলোভন হতে বাঁচার উপায় তারা বের করে ফেললো এবং এটাকে তারা মনে করলো যে এটাই বাঁচার উপায়। তাই সন্ন্যাসবাদের মাধ্যমে রিপুকে দমন এবং শারীরিক শাস্তি গ্রহণের দ্বারা আধ্যাত্মিক জীবনের এই সফলতা এটাই পাওয়ার জন্য তারা সচেষ্ট হয়। এরপরে যেটা ছিল যে পঞ্চম যে বিষয়টা আলোচনা করব যে মঠতন্ত্র তথা সন্ন্যাসবাদের উৎপত্তিতে যীশু খ্রিস্টের বাণীও বিশেষভাবে ভূমিকা রেখেছিল। কিরকম ভাবে? খ্রিস্ট ধর্ম সংসার জীবনকে নিরুৎসাহী না করলেও, আবার বলছি খ্রিস্ট ধর্ম সংসার জীবনকে নিরুৎসাহী না করলেও নিঃসঙ্গ জীবনকেও সংসারী জীবন অপেক্ষা অধিকতর শ্রেয় বলে উল্লেখ করেছেন। যিশু মনে করতেন যে সাধারণ মানুষ পরজীবনে সহজে ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে। তাই খ্রিস্ট ধর্মে দরিদ্র ব্যক্তিকে ধনবান ব্যক্তির তুলনায় ঈশ্বরের নিকট অধিক প্রিয় বলে বর্ণনা করা হয়েছে। আর এই ধারণাই সন্ন্যাসবাদকে উৎসাহিত করে, অর্থাৎ এটা একটা স্পিরিট। অবশ্য এ ধরনের বক্তব্যের সমর্থনে যুক্তি ছিল কিরকম? সংসারী ব্যক্তি সংসার পরিচালনা এবং অর্থ সম্পদ উপার্জনের সময় ব্যয় করায় নিঃসঙ্গ ব্যক্তির মতো ঈশ্বরের আরাধনায় মগ্ন থাকা তার পক্ষে সম্ভব নয়। আবার ধনী ব্যক্তি তার আরো সম্পদ অর্জনের জন্য এত বেশি ব্যস্ত থাকে যে তার পক্ষে ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকা সম্ভব নয়। তাই ঈশ্বরের প্রকৃত ভক্তদের উচিত পার্থিব আকর্ষণ পরিত্যাগ করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা এবং আত্মার মুক্তির জন্য নির্জন স্থানে ঈশ্বরের আরাধনায় মগ্ন থাকা বা মগ্ন থাকা। এভাবে নানা ঘটনা ও ধারণার মধ্য দিয়ে সন্ন্যাসবাদের বিকাশ লাভ হয়। এবার আসা যাক সন্ন্যাসবাদের বিভিন্ন পর্যায়। সন্ন্যাসবাদের ক্ষেত্রে দুটি পর্যায় লক্ষ্য করা যায়, একটা হচ্ছে যোগী সন্ন্যাসী পর্যায় আর হচ্ছে সিনোবাইট পর্যায়। আবার বলছি, একটা হচ্ছে যোগী সন্ন্যাসী পর্যায় আর একটা হচ্ছে সিনোবাইট পর্যায়। তো যোগী সন্ন্যাসী পর্যায়ে যেটাকে বলছি এটা ছিল মূলত সন্ন্যাসবাদের প্রথম পর্যায়। আত্মার মুক্তি ও ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য এই পর্যায়ে দেহের উপর অমানসিক নির্যাতন করা হতো। আবার বলছি, আত্মার মুক্তি এবং ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য এই পর্যায়ে দেহের উপরে অমানসিক নির্যাতন করা হতো। যীশু খ্রিস্টের বাণীতে সন্ন্যাসবাদের ইঙ্গিত থাকলেও, আবার বলছি যীশু খ্রিস্টের বাণীতে সন্ন্যাসবাদের ইঙ্গিত থাকলেও এবং সহচরগণ সন্ন্যাসবাদীদের মতো সাধারণ ও আড়ম্বরহীন জীবন লাভের জন্য তারা কখনো দেহকে নির্যাতন করেননি। অর্থাৎ খ্রিস্টীয় 3য় শতকের পর হতে আত্মার মুক্তি এবং দেহের যে সন্ন্যাসীরা মানে অমানসিক ভাবে বিভিন্ন পদ্ধতিতে নিজের উপর অত্যাচার চালাতো, এ ধরনের সন্ন্যাসীদের বলা হতো যোগী বা ধ্যানী সন্ন্যাসী বা যোগী সন্ন্যাসী বলা হতো, যার আরেক নাম হচ্ছে হারমিট।
আর এর ব্যাপারে বলা হচ্ছে যে এই আত্মার পরিশুদ্ধির জন্য তারা নানাভাবে তাদেরকে নিজেদেরকে নির্যাতন করতো। কিরকম ভাবে একটু দেখি। প্রথম যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে মরুভূমিতে উত্তপ্ত বালুর মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সূর্যের দিকে তাকিয়ে থাকা। বিষয়টা দেখা যাচ্ছে যে একটু আমাদের মতো সাধারণ মানুষের জন্য কিন্তু খুব কঠিন। মরুভূমিতে উত্তপ্ত বালুর মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সূর্যের দিকে তাকিয়ে থাকা। আমরা তো সামান্য সময়ের জন্য একটু রোদের দিকে তাকাইতে পারি না, আর সেখানে মরুভূমিতে উত্তপ্ত বালুর মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সূর্যের দিকে তাকিয়ে থাকতো কারা? যোগী সন্ন্যাসী, যার আরেক নাম হচ্ছে হারমিট। প্রচন্ড শীতের মধ্যে খালি গায়ে পুকুর বা জলাশয়ে পানিতে গলা ডুবিয়ে রাখা, গলা থেকে পা পর্যন্ত রাখা, ডুবিয়ে রাখা, খুবই কঠিন। পশুর মতো ঘাস পাতা ভক্ষণ করা, তার মানে নিরামিষ। কাঁটাযুক্ত ঝোপঝাড়ে গড়াগড়ি খেয়ে দেহকে রক্তাক্ত করা, উফ কি কঠিন। বস্তুকে গ্রহণ করা যাবে না, আত্মার মুক্তির জন্য, ঈশ্বরের সান্নিধ্য পাবার জন্য নিজেকে কষ্ট দিত। ঠিক এইভাবে পঞ্চমবার কি বলা হচ্ছে? বিষাক্ত সাপ ও অন্যান্য ভয়ঙ্কর কিছুর সাথে বসবাস, এমন গহীন অরণ্যে একাকী বসবাস ইত্যাদি। সেন্ট সাইমন স্টারাইট তার শিষ্য সেন্ট ড্যানিয়েল অপরিসর এক স্তম্ভের উপর বছরের পর বছর, একটা স্তম্ভের উপর বছর পর বছর কাটিয়ে দিয়ে গেছেন। তো বলা হচ্ছে যে মরুভূমিতে উত্তপ্ত বালুর মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সূর্যের দিকে তাকিয়ে থাকা, প্রচন্ড শীতের মধ্যে খালি গায়ে পুকুর বা জলাশয়ে গলা থেকে পা পর্যন্ত ডুবিয়ে রাখা, পশুর মতো ঘাস লতা পাতা খাওয়া, কাঁটাযুক্ত ঝোপঝাড়ে গড়াগড়ি খেয়ে দেহকে রক্তাক্ত করা, এবং সর্বশেষ যেটাকে বলছে বিষাক্ত সাপ এবং অন্যান্য ভয়ঙ্কর কিছুর সাথে গহীনে একাকী বসবাস করা। এই ছিল হচ্ছে যোগী সন্ন্যাসী বা হারমিটদের কাজ। কিন্তু দেহকে নির্যাতন করে নিজেকে পাপ মুক্ত করা কিংবা আত্মার মুক্তি লাভের চেষ্টা সফল হয়েছে বলে প্রমাণ মেলেনি, বরং চরম দৈহিক নির্যাতনের ফলে অধিকাংশ সন্ন্যাসী নির্মমভাবে মৃত্যুবরণ করতে বা অস্বাভাবিক হয়ে মারা গিয়েছেন। ফলে দেহকে নির্যাতন করে আত্মার পরিশুদ্ধি লাভের চেষ্টাটাই জনপ্রিয় হয়নি। অবশ্য ধর্ম পালনের নামে এই বর্বর প্রথাটি সমাজে খুব কম লোককেই প্রভাবিত করতে পেরেছিল। অর্থাৎ ধর্ম হচ্ছে শান্তির বাণী প্রকাশ করে, যে কোনো ধর্ম শান্তির বাণী প্রকাশ করে। তো যেখানে যে কোনো ধর্ম শান্তির বাণী প্রকাশ করে, প্রচার করে, সেখানে কিভাবে উত্তপ্ত বালুতে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সূর্যের দিকে তাকিয়ে থাকা যাবে? ধর্ম তো তা বলে না। কাঁটাযুক্ত ঝোপঝাড়ের মধ্যে গড়াগড়ি খেয়ে নিয়ে শরীর রক্তাক্ত করতে হবে, শীতের রাতে পুকুর বা জলাশয়ে গলা অবধি ডুবিয়ে রাখতে হবে, বিষাক্ত সাপের সাথে থাকতে হবে। এগুলা কখনো ধর্মের বাণী হতে পারে না। এগুলা আসলে ধর্মের বাণী হতে, এবং যার কারণে দেখা যাচ্ছে অধিকাংশ সন্ন্যাসী নির্মমভাবে মৃত্যুকে বরণ করে নিয়েছিল। এবার আসি সিনোবাইট পর্যায়ে। সেনোবাইট যেটাকে বলছি, যে সেনোবাইট পর্যায়ে প্রকৃত সন্ন্যাসবাদের এসেন্সটা হয় কিরকম? দেহকে কষ্ট না দিয়ে কিংবা শরীরের উপর নির্যাতন না করে আত্মশুদ্ধি এবং সান্নিধ্য, মানে ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য সেনোবাইট সন্ন্যাসীগণ সচেষ্ট হন। অকথ্য শারীরিক ও এই নির্যাতনের পরিমাণ ভয়াবহ, মৃত্যুবরণ, পঙ্গুত্ববরণ, স্বাভাবিকতা হারিয়ে ফেলা ইত্যাদি যে বিষয়গুলো পরবর্তী সময় শারীরিক নির্যাতন বাহন এবং সূচনায় ঘটে। তো সিনোবাইট সংসার ত্যাগী করে, এটা সত্য, নিঃসঙ্গ জীবন আরম্ভ করলেও নিজের শরীরের উপর নির্যাতন করতেন না এবং আড়ম্বরপূর্ণ ধর্মানুষ্ঠানও করতেন না। সর্বোপরি সিনোবাইটদের বড় বৈশিষ্ট্য ছিল এই যে তারা সংঘবদ্ধভাবে ধর্মচর্চা শুরু করেন। শারীরিক নির্যাতনবিহীন মঠ জীবন, আবার বলছি, শারীরিক নির্যাতনবিহীন মঠ জীবন সাধারণ মানুষকে আকৃষ্ট করে, ফলে সন্ন্যাসবাদের প্রতি মানুষের ভক্তি ও শ্রদ্ধা আস্তে আস্তে বাড়তে থাকে। অর্থাৎ সিনোবাইটই ছিল মূলত একেবারে পারফেক্ট একটা রুলস, পারফেক্ট একটা সিস্টেম, যার মাধ্যমে ব্যক্তি সংসার ত্যাগী হবে, নিঃসঙ্গ জীবনযাপন করবে, নিজের শরীরের উপর কোনো অত্যাচার করবে না, আড়ম্বরপূর্ণ ধর্মানুষ্ঠান পালন করবে না, এবং
সংঘবদ্ধভাবে ধর্মচর্চা করবে আশ্রমে বসে। এটি ছিল একটি সহজ এবং ভালো সিস্টেম, যার মাধ্যমে মঠতন্ত্র সকলের মধ্যে আস্তে 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 বিস্তার লাভ করে। তো এই ছিল মূলত আজকের আমাদের আলোচনার বিষয় মঠতন্ত্র। তবে আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের আরেকটি ক্লাস মঠতন্ত্রের উপরে হবে, সেটি আমি পরবর্তী সময়ে আমি এটা উল্লেখ করে দিব। তো মঠতন্ত্রের এই চ্যাপ্টারে আমাদের দুটো ক্লাস হবে ইনশাল্লাহ, একটা ক্লাস হয়ে গেল, আরেকটা ক্লাস হবে। তো আরেকটি যেহেতু পড়া শেষ, তারপরেও বলছি যে আজকের যদি লেকচারটা রিভিউ করি তাহলে দেখতে পাই যে আমরা প্রথমে দেখেছি যে মঠতন্ত্র সংজ্ঞাটা কি, মঠতন্ত্র কিভাবে এলো, কত শতকে এলো, কাদের সময় রোমান সাম্রাজ্যের পতনের ঠিক এরকম সময়ের কি কি ঘটেছিল, এবং এটা আমরা বলেছি যে মঠতন্ত্রের বিকাশটা কিভাবে হলো, কাদের মাধ্যমে মঠতন্ত্র আসলো, প্রথম দিকে কিরকম অবক্ষয়টা ছিল, নৈতিক অবক্ষয়ের পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত যে অবক্ষয়টা শুরু হলো, ওই অবক্ষয়ের পরে মঠতন্ত্রটা এস্টাবলিশড হলো। এবং পরবর্তীতে দেখা গেল যে এই যে সাধারণ জনগণ, তাদের উপর যে বিভিন্ন করারোপ করা হতো, এই করারোপ থেকে মুক্ত পাওয়ার জন্য চেষ্টা করছিল তারা, আর একটু দেরি করতে চাইলেই তাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলে আসতো। এবং দেখা যাচ্ছে যে রোমান সম্রাটের পাশাপাশি তার অধীনস্থ কর্মচারী থেকে শুরু করে আরো নানাবিধ অনেক তার পরিষদ বর্গ, এরা খুবই অত্যাচার করত। এবং সর্বশেষ যেটা দেখা যাচ্ছে, এই অত্যাচারের পাশাপাশি বর্বরদের আক্রমণের কারণে এই যে মঠে যারা, মানে এই সমাজে যারা বসবাস করতো, তাদের জন্য জীবনযাপন করা খুব কঠিন হয়ে গেল। তারা তখন একটা নিরাপদ আশ্রয় চান, নিরাপত্তা চাওয়ার জন্য, নিরাপত্তা পাবার জন্য তারা মানে মঠে গিয়ে, আশ্রমে গিয়ে মূলত তাদের নিরাপত্তা চাইলো। এবং এভাবে আস্তে আস্তে মঠের প্রতি মানুষের যে একটা ফেইথ বা বিশ্বাস, এটা আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করলো। এবং তখন দেখা গেল দুই ধরনের একটা মতবাদ শুরু হলো। একটা হচ্ছে যে এত অন্যায় করছে, এত পাপ করছে, এ থেকে মুক্তির উপায় কি? এর মুক্তির উপায় কি? মানে সন্ন্যাস জীবন যাপন করা। আচ্ছা ঠিক আছে, সন্ন্যাস জীবন যাপন করা যদি হয়, তাহলে কিভাবে সন্ন্যাস জীবন? একটা ছিল হচ্ছে যোগী সন্ন্যাসী। যোগী সন্ন্যাসীদের প্রথম কি শর্ত ছিল? যোগী সন্ন্যাসীর শর্ত ছিল সংসার ত্যাগী হইতে হবে, নিঃসঙ্গ জীবন যাপন করতে হবে, নিজের শরীরকে কষ্ট দিতে হবে। কিভাবে কষ্ট দিতে হবে? সাপের কামড় খেতে হবে, তারপরে তোমার এই গহীন জঙ্গলে একাকী থাকতে হবে, শীতের রাতে গলা পর্যন্ত পানি ডুবা, পুকুরে জলাশয়ে ডুবে থাকতে হবে, উত্তপ্ত বা বালুতে, মরুভূমিতে ঘন্টার পর ঘন্টা সূর্যের দিকে তাকিয়ে থাকতে হবে। এই যে কষ্টকর জীবনগুলো, এই কষ্টকর জীবনগুলো দেখা যায় অনেক যারা কিনা মানে যে মঠতন্ত্র চর্চা করতো, বা সন্ন্যাসবাদে যারা সন্ন্যাসী, যোগী সন্ন্যাসী যারা ছিল, তারা কিন্তু মানে নির্মম ভাবে তাদের মৃত্যু হয়েছে। তো এর পরবর্তী সময় দেখা যাচ্ছে সিনোবাইটের যে সিস্টেমটা কি ছিল? যে আমরা ব্যক্তি হতে হবে হচ্ছে সংসার ত্যাগী, ব্যক্তি হতে হবে নিঃসঙ্গ জীবনযাপন, ব্যক্তির ঈশ্বরের প্রতি আস্থা থাকতে হবে, এবং দেখা যাচ্ছে কি যে ব্যক্তিকে কোন রকম শারীরিক নির্যাতন না, আত্মার শুদ্ধির জন্য আশ্রমে ঐক্যবদ্ধভাবে বা দলবদ্ধভাবে প্রার্থনায় নিমগ্ন থাকতে হবে। এই বিষয়গুলোর মূলত চলে আসে একেবারে শারীরিক নির্যাতনকে বাদ দিয়ে। তো এটাই সবচেয়ে বেশি প্রচার লাভ করে, প্রসার হয়। এবং এই ছিল মূলত মঠতন্ত্র। তো আগামী ক্লাসে আমরা আরেকটা মঠতন্ত্রের আরেকটা ক্লাস করব। শেষ করবার আগে কিছু কথা না বললেই নয়, এটা আমার নৈতিক দায়িত্ব, এবং আমি একজন শিক্ষক হিসেবে, আমি একজন সচেতন নাগরিক হিসেবে তোমাদের কাছে এই তথ্যটি পৌঁছে দিতে চাই। কলেজ খুলে গেলে পরীক্ষা শুরু হয়ে যাবে, এটা একটা সবচেয়ে মানে মানে আমরা আমি আমার বক্তব্যে যেটা বলবো চিরন্তন সত্য। কলেজ খুললে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই চিরন্তন সত্য আজীবন, মানে এই সংকটকালীন সময় তো অবশ্যই প্রযোজ্য। তো এজন্য বলছি যে বইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে, পুস্তকের সাথে সম্পর্ক রাখতে হবে। অনলাইন ক্লাস যেগুলো ছিল, আমাদের শিডিউল করা ক্লাস যেগুলো, সেই প্রত্যেকটি ক্লাস অনলাইনের সাথে করতে হবে, এটা করতেই হবে, কোনো বিকল্প নেই। পরীক্ষা শুরু হয়ে গেলে কিন্তু আমরা কিন্তু এবার কোনো রকমের কোনো বিশেষভাবে দেখা এই বিষয়ে আমি অন্তত পক্ষে করব না। আমি যেটা করবো, আমি যেটা লেকচার দিয়েছি সেটা ভালো করে বুঝিয়ে দিব, ভালো করে আত্মস্থ করতে হবে, ভালো করে গ্রহণ করতে হবে। এজন্য বলছি যে লেকচার ভালো করে শুনতে হবে, এবং অনলাইন ক্লাস কার্যক্রমে শুধু আমার ক্লাস না, প্রত্যেকটি ক্লাস, যে কোর্সের ক্লাস, প্রত্যেকটি ক্লাসের সাথে সংযুক্ত থাকতে হবে। এটা তোমাদের উচিত। এই সংকটকালীন সময়ে তোমাদের উচিত এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। শুধু একমাত্র শিক্ষক বা শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত তারা কিন্তু নয়। এই এত কিছুর আয়োজন কাদের জন্য? তোমাদের জন্য।
তো তোমাদেরই উচিত কিন্তু এই সুবিধার সাথে, এই ব্যবস্থার সাথে কানেক্ট হওয়া এবং কানেক্ট হয়ে এই বিষয়টাকে আরো প্রমোট করা। ঢাকা কলেজের একজন স্টুডেন্ট হয়ে অবশ্যই তোমাদের উচিত প্রত্যেকটি অনলাইন ক্লাস কার্যক্রমে যুক্ত থাকা, এবং আমরাও চেষ্টা করছি সুন্দর করে ক্লাসগুলো রেডি করতে। আমাদেরও তো অনেক কষ্ট হয়, আমাদের স্লাইড তৈরি করতে হয়, আমাদেরকে এটা নিয়ে বসতে হয়, ঠিক আছে, সময় দিতে হয়। তো সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা এগিয়ে যাব, দেশকে এগিয়ে নিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। কোনো করোনা কেন, কোনো মহামারী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এটা মোকাবেলা করতে পারবো। এবং একটা কথা না বললে নয়, আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি আমাদের প্রিন্সিপাল স্যারের জন্য, প্রফেসর নেহাল আহমেদ স্যারের জন্য, বা আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারের জন্য, আমাদের সম্মানিত যত শিক্ষক আছে তাদের জন্য। এবং একটি বিষয় চেয়ে নিচ্ছি, আমাদের কলেজের অনেক কর্মচারী আছে যারা তোমাদের সাথে অনেক কাজে জড়িত থাকে। যেরকম তুমি একটা সার্টিফিকেট তুলবে, কোনো একটা কিছু করবে, কোনো একটা কাজে গেছো অফিসে, তারা তোমাকে বিভিন্ন তোমার দাপ্তরিক বিষয়গুলো, সেই বিষয়গুলো তোমাদেরকে হেল্প করে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমাদের প্রার্থনায় তাদের জন্য একটু সময় দিও, তাদের জন্য একটু দোয়া করো, কারণ তারাও অনেক সময় অসুস্থ থাকে। তো চেষ্টা করবে যে তাদেরকে তাদের জন্য দোয়া করি, তাদের জন্য দোয়া করবে এবং তারাও যেন সুস্থ থাকে। আমাদের সবার জন্য দোয়া করবে, আর বিশেষ করে আমার জন্য একটু দোয়া করো। কারণ আমি জানি না, আমি হয়তোবা অনেকের প্রিয় না, আবার অনেকের তারপরেও বলবো যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে, অবশ্যই সেটাকে মার্জনার চোখে দেখবে। এবং আশা করি, আসলে মানুষ মাত্রই তো অনেক সময় আমরা ভুল ত্রুটি করে ফেলি, ঠিক আছে। তো আমরা সবাই যেন নিজেদেরকে এই সংকটের সময় নিজেদেরকে শান্ত রাখি, এবং সুস্বাস্থ্যের জন্য যতটুকু দরকার, নিরাপদে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চলা, এই বিষয়গুলো একটু একটু মেনটেন করি। আমার বিশ্বাস আমরাই পারি আমাদের বাংলাদেশকে সুন্দর গুছিয়ে রাখতে। এটাই হোক আমাদের চাওয়া। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।